এই শীতেও গায়ে ঘাম দিল তখন। এরপরে আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস নেই। সেখানেও তো ওই আগের মতোই খারাপ ব্যাপার নিশ্চয়ই ঘটবে। শ্রদ্ধেয় শ্রোতাগণ, প্রতি বৃহস্পতিবার মজার মজার গল্পের স্বাদ পেতে আমাদের দি গল্পের জগৎ ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। বিখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা 50টি ভূতের গল্প থেকে আজকে গল্পের জগতের পরিবেশনা প্রেত আতঙ্ক। গল্পে বিভিন্ন চরিত্রে যারা রয়েছেন তারা হলেন দিলীপ, নিতাই, রনি এবং গৌতম। তখন শীতকাল। কোনো এক ছুটির দুপুরে আমি নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি। এমন সময় আমার এক বন্ধু তারক এসে বলল, এই দেখ, এটা দেখেছিস? আজকের খবরের কাগজে বেরিয়েছে। আমি চেয়ে দেখলাম খবরের কাগজে সম্পত্তি, বাড়ি, জমি বিভাগে ছোট্ট একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন। বিজ্ঞাপনের হেডিং হচ্ছে ভুতুরে বাড়ি। নিচে লেখা আছে, ঘাটশিলায় কাশিদা অঞ্চলে আমাদের সাবেককালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেচে দিতে চাই। সম্পূর্ণ খালি বাড়ি, সামান্য আসবাবপত্র যা আছে তা সমেত বাড়িটার দাম 5,000 টাকা। সব জেনে শুনে যদি কেউ কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন। আজ থেকে বছর 30 আগে যে সময়কার কথা বলছি, তখন 5,000 টাকার দাম ছিল অনেক। কাজেই 5,000-এ যখন বাড়িটা বিক্রি হচ্ছে তখন নিশ্চয়ই বেশ বড় বাড়ি হবে। আমি কাগজটা রেখে উঠে বসে বললাম, বেশ অভিনব বিজ্ঞাপন তো। আর বাড়ির মালিকও খুব সৎ লোক মনে হচ্ছে, কেননা তিনি যখন সব কিছুই জানিয়েই বাড়িটা বিক্রি করছেন তখন নিশ্চয়ই কোনো জোচ্চুরি বুদ্ধি তার নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, দেখে আমাদের লাভ কি? এত টাকা তো আমাদের নেই যে এই বাড়িটা কিনবো। অতএব কিনবে আর কে? তখন তারক বলল, বাড়ি কেনার লোকের কি আর অভাব আছে রে? মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলার বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন। আর ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলো, সেগুলো তাকে যুক্তি তর্ক দিয়ে নস্যাৎ করিয়ে দিলেই হবে। মোদ্দা কথা হচ্ছে এই সুযোগে ঘাটশিলাটা একবার ঘুরে আসা। প্রস্তাবটা চানাচুরের মতোই মুখরোচক। বললাম, আরে বাহ, বেশ বলছিস তো, চল তবে এক্ষুনি যাই। আমরা দুজনে তখন খবরের কাগজের ওই অংশটার উপর লাল পেন্সিলে দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম। ওদের বাড়িতে গিয়ে মোহনকেও পেলাম। আসলে ছুটির দিন তো, এই সময়টা খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম করে। মোহনকে কাগজটা দেখাতে ও একটু অবাকই হয়ে গেল। তারপর বলল, এই বেশ মজার ব্যাপার তো। ভূতের বাড়ি এই কথা আগে থেকেই জানিয়ে কেউ আবার বিজ্ঞাপন দেয় নাকি? লোকটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, নাকি বিজ্ঞাপনটাই ফলস। দেখ মোহন, এটা যখন বিজ্ঞাপন তখন ফলস এটাতে কিছুই নেই। কেননা কার এত টাকা আছে যে খরচা করে এইসব ফাজলামি করতে যাবে? তা ঠিক, তবে জ্যাঠামশাই যা ভীতু লোক, তাতে এই বাড়ি উনি কিনতেই চাইবেন না। আরে বাবা, বুঝছিস না কেন? ভূত টুত ওসব বাজে কথা। আসলে ভদ্রলোকের সম্পত্তি অনেক, বিক্রি করতে চাইছেন কিন্তু খদ্দের পাচ্ছেন না। কাজে এই চমক লাগানো বিজ্ঞাপনে কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। অনেক লোক তো আছে ভূতের নামে হাড়ের চটা, তাদেরই ভিতর থেকে কেউ হয়তো জেদ করে এই বাড়িটা কিনেই ফেললো। এটা অবশ্য তুই মন্দ বলিসনি। ঠিক আছে, এসেছিস যখন বস তোরা। জ্যাঠামশাই সবে শুয়েছেন, উঠলেই খবরটা দিচ্ছি। তারপর বাড়ি কেনা হোক বা না হোক, দেখতে যাওয়াটার ছলে 2-4 দিন ঘাটশিলা থেকে ঘুরে আসা যাবে ক্ষণ। আমিও তাই বলি, তোর জ্যাঠামশাইকে যেইভাবেই হোক তুই রাজি করা। আমাদের তিনজনের তাহলে হ্রদ দেখা আর কলা বেচা দুইই হবে। আর যদি সম্ভব হয় তো এক রাত ভূতের বাড়িতেও কাটিয়ে আসতে পারবো আমরা। ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতাও হবে আমাদের। সেই দুপুরটা আমরা তিনজনে এক নতুন আনন্দে চুটিয়ে গল্প করে কাটালাম। তারপর বিকেলবেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি। না না, ও বারে আমি কিনবো না। আমি টাকা দিয়ে জিনিস কিনবো, ওসব ঝামেলার মধ্যে কেন যাব আমি? তাছাড়া তোমরা আজকালকার ছেলেরা ভূতপ্রেত মাওনা বটে, কিন্তু আমি মানি
কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি। তাই বলি, কি দরকার রে বাবা ওসবের মধ্যে যাওয়ার। তবে ঘাটশিলার একটা বাড়ি কিনবার ইচ্ছে আমারও আছে। আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি, তোমরা তিনজনে দিন কতক ঘাটশিলা থেকে ঘুরে এসো। আর যদি কোথাও ভালো কোনো বাড়ির খোঁজ খবর পাও তো দেখে এসো, পরে দরদাম করে কেনা যাবে না হয়। আমরা তাতেই রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার তোড়জোড় করতে লাগলাম। পরদিন বেলা 11টায় নাগপুর প্যাসেঞ্জারে চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা দিলাম। সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ঘাটশিলা তখন এখনকার মতো শহর নয়, একেবারে বুনো জায়গা ছিল। স্টেশনের কাছেই একটি চায়ের দোকানে খোঁজখবর নিয়ে 4-5 দিনের জন্য একটি ঘরের ব্যবস্থা করে ফেললাম আমরা। রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালে আমরা তিনজনে যুক্তি করে সেই ভূতের বাড়িটাই দেখতে গেলাম। ঠিক হলো, বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে রাজি করিয়ে কেনাবো আমরা। আর যদি না হয় তাহলে এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসব। খবরের কাগজে দেওয়া ঠিকানার খোঁজ করেই আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপনদাতার বাড়িতে এসে উপস্থিত হলাম। ভদ্রলোকের নাম সিন্ধুবাবু, কৃপা সিন্ধু রায়। বেশ অভিজাত পরিবারের লোক বলেই মনে হলো। আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন সকাল 9টা হবে। বাড়ির চাকর এসে আমাদের বৈঠকখানার ঘরে বসতে বলল। আমরা বসলাম। একটু পরেই সর্বাঙ্গে শালমুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে বসলেন আমাদের সামনে। তারপর স্মিত হেসে বললেন, আরে কোথা থেকে আসছেন আপনারা? আপনাদের পরিচয়টা তো বলুন একটু। তিনজনের হয়ে আমিই বললাম, আমরা হাওড়া থেকে আসছি গো। আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে ওই বাড়িটা কিনতে চান, অবশ্য বাড়িটা যদি পছন্দ হয়। কিন্তু ওটা তো ভূতের বাড়ি, ও বাড়ি কিনে কি করবেন আপনারা? ভূতের বাড়ি সেটা তো আমরা জেনেই আসছি, আর কিনতে চাই এই কারণে যে ও বাড়িতে আমরা বরাবরের জন্য থাকতে আসছি না। ভূতের বাড়ি ভূতেরই থাকবে, আমরা শুধু মাঝে মধ্যে দিন কতকের জন্য এসে একটু উপদ্রব করে যাব। সিন্ধুবাবু একটু গম্ভীর হয়ে বললেন। ঠিক আছে, একটু বসুন আপনারা, আপনাদের চা জল খাবার আসছে, তারপর আমার একজন লোক গিয়ে আপনাদের দেখিয়ে আনবে ওই বাড়িটা। খানিক বসবার পরই চাকর এসে 1 প্লেট করে গরম হালুয়া এবং ধুমায়িত চা 1 কাপ করে রেখে গেল আমাদের সামনে। আমরা তিনজনেই খেয়ে নিলাম সেগুলো। তারপর সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম বাড়ি দেখতে। কাশিদা এখান থেকে অনেক দূরে, তবুও আমরা পায়ে হেঁটেই দেখতে গেলাম বাড়িটা। সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন তার নাম হলো রাখালদা। রাখালদা যেতে যেতে বললেন, আপনারা কলকাতা থেকে আসছেন তো? তা বলছিলাম কি, না রাখালদা, আমরা মোটেই কলকাতার লোক নই, আমরা হাওড়ার লোক, শিবপুরের বাসিন্দা, হাওড়া থেকেই আসছি। সে যে এখানকারই লোক হন না কেন, হাওড়া আর কলকাতা একই ব্যাপার। তা বলছিলাম কি, এ বাড়ি আপনারা কিনবেন না? দারুণ উপদ্রবে বাড়িতে, আজ পর্যন্ত কেউ এক রাতও টিকতে পারেনি এখানে। সে কি? এসব বাড়ি দিন মানে ব্যবহারের জন্য, অর্থাৎ অফিস কাছারি ইত্যাদির জন্যই ভালো, কিন্তু থাকার পক্ষে এ বাড়ি উপযুক্ত নয়। কেন বলুন তো? শুনুন তবে, সিন্ধুবাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রতিপত্তিশালী লোক। ঘাটশিলা এবং এর আশেপাশে বেশ কয়েকটি বাড়ি আছে এদের। কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুর সাবেক কালের বাড়ি। ওর কাকার কাকিমার মধ্যে প্রায়ই খুব ঝগড়াঝাটি হতো। এই বিবাদ সূত্রে সিন্ধুবাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করেন। সেই থেকেই এই ভূতের উপদ্রব। তা উপদ্রব এমন চরম পর্যায়ে পৌঁছালো যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসবেন, কিন্তু সেখানেও নানা ঝামেলা। যাত্রার পথে ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্ন দেখলেন কাকা বাবু তাকিয়ে ভয় দেখিয়ে গয়ায় যেতে মানা করছেন, কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়েই গয়ায় নেমে পান্ডা ঠিক করে সর্বাগ্রে চললেন প্রেতশিলার পিণ্ডি দিতে। আর সেই সময়ে টাঙ্গা গেল লরির ধাক্কায় উল্টে। কাকিমা ছিলেন সেই টাঙ্গায়,
কাকিমা পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন। পিন্ডি দেওয়া তো হলোই না, উল্টে 6 মাসের উপর হাসপাতালে থেকে পা ভাঙ্গা নিয়ে ফিরে এলেন সেই আবার ঘাটশিলায়। তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান। সেই থেকে ওই বাড়িতে যেই থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে এসেছে। বলেন কি? হ্যাঁ, রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় ওই বাড়িতে যে কোনো সুস্থ মানুষের পক্ষে তার চোখ মেলে দেখার ব্যাপার নয়। একবার টাটানগর থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল, কিন্তু পরের দিন সকালে ওদের কাউকে আর দেখা যায়নি এখানে। সে কি, ভূতেরা খেয়ে ফেললো নাকি তাদের? না মশাই, রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বাসে এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও জানায়। কি কারণ? তা বলতে পারবো না, তাই বলছিলাম কি দরকার ওই বাড়ি নিতে যাওয়ার। এর চেয়ে বাড়ি যদি সত্যিই কেনেন তো আমি একটা বাড়ির সন্ধান দিই আপনাদের। বেশ তো, আগে দেখিনি এই বাড়িটাই, তারপর যদি পছন্দ না হয় তখন আপনার বাড়িটা না হয় দেখে আসা যাবে। এইভাবে কথা বলতে বলতেই আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছলাম। দূরে পাহাড়ের সারি, ছোট ছোট টিলা, ঘন শালবন, কি চমৎকার! তারই মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটি পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি, বহুদিনের পুরনো, তবু আজও ব্যবহারযোগ্য। তালা খুলে আমরা ভেতরে ঢুকলাম। বহুদিন ঘরে ঝাঁট পড়েনি, বাগানটা আগাছায় ভরা। এই বাড়ির 5,000 টাকা দাম মানে জলের দাম, কেননা অনেকটা জায়গা, বড় বড় ঘর, ছোটোখাটো প্রাসাদ একটা। বাড়িটার রিপেয়ারিং কস্টই 5,000-এর অনেক বেশি। এর আশেপাশে অবশ্য কোনো বাড়ি নেই, যা আছে সবই দূরে দূরে। আমরা বাড়িতে এসে নিচে উপর করে সব ঘরগুলো ঘুরে ফিরে দেখলাম। বসবাসের জন্যই হোক আর অবসর বিনোদনের জন্যই হোক, এর চেয়ে লোভনীয় বাড়ি সত্যিই হতে পারে না। আমরা সবাই একমত হয়ে বললাম, রাখালদা, আপনি যাই বলুন না কেন, এবারে কিন্তু আমরা কিনবই। হ্যাঁ হ্যাঁ, একদম কিনবই। শুধু তাই নয়, আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলায় আছি সে কদিন এই বাড়িতেই থাকবো আমরা। রাখালদা একটু মনমরা হয়ে বললেন, যা আপনারা ভালো বোঝেন তাই করবেন, পরে যেন দোষ দেবেন না আমাদের। আর একটা কথা, এখানে আলোর কিন্তু কোনো কানেকশন নেই। দোকান থেকে একটা হ্যারিকেন অথবা লণ্ঠন আনিয়ে রাখবেন। এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা। এরপর একসময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা কিছু ছিল নিয়ে চলে এলাম এখানে। তারপর সারাদিন ধরে এ ঘর সে ঘর, নিচে উপর এই করতে লাগলাম। সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হলো যেন বাড়িটা আমাদের হয়েই গেছে। ইতিমধ্যেই আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষও উকিঝুঁকি মারতে লাগলো এদিক সেদিক থেকে। আমরাও সবার জন্যই বাড়িটার অবারিত দ্বার রাখলাম। সবাই যখন শুনল আমরা এই বাড়ি কিনতে চাই, তখন যার পরনাই অবাক হয়ে গেল সকলে। সবাই এক বাক্যে বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকা বা এই বাড়ি না কেনার জন্য। সবাই বলল, বাড়িটা সত্যি উপদ্রবের বাড়ি, কখনো এত কম দামে এত বড় বাড়ি একটা এতদিন খালি থাকতে পারবে? আমরা সব শুনলাম, শুনে বললাম, তবুও আমরা নিজেরা একবার পরখ করে দেখতে চাই, বুঝলেন। যদি সেরকম খারাপ কিছু না ঘটে তাহলে এই বাড়ি আমরা কিনছি। অবশেষে আমাদের জেদ দেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল, তা একান্তেই যখন কিনবেন আপনারা তখন 2-1 রাত এখানে থেকেই দেখুন। বাড়ির বদনাম আছে ঠিকই, তবে সচরাচর কেউ তো থাকে না। এইভাবে মানুষ সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে। দেখাই যাক এতদিনে ভূতের উপদ্রব একটু কমেছে কি না। আবার কেউ বলল, হ্যাঁ হ্যাঁ, সাহস করে থেকেই যান। তাছাড়া আমরা যখন জেনে গেছি তখন আমরাও একটু সজাগ থাকবো। যদি বেশি ভয়টয় পান তো ছাদে উঠে জোরে জোরে চেঁচাবেন, দল বেঁধে ছুটে আসবো আমরা সবাই। আমরা জানলা দরজা বন্ধ করে ঘরে আলো জেলে 3 বন্ধুতে এই নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে কীভাবে মোকাবিলা করব সেই নিয়ে আলোচনা করতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভোভা, তখন তক্তপোষে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা 3 জনে জড়াজড়ি করে লেপ চাপা দিয়ে শুয়ে পড়লাম।
শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম। রাত তখন কটা বাজে তা কে বা জানে। হঠাৎ ঝনঝন করে দরজার শিকল নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমাদের। শিকল নাড়তে নাড়তে কে যেন একজন ভারী গলায় বলল, এই যে, কে আছেন ভেতরে? দরজা খুলুন। আমরা তিনজনে উঠে বসলাম। কে? কে তা দেখতেই পাবেন, দরজাটা খুলুন। আমরা উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু কি আশ্চর্য, কোথায় কে? সবই তো ফাঁকা। দালানের দরজাটাও খিল দেওয়া, যেমনকার তেমনই আছে। কে তাহলে এভাবে এসে ঘুম ভাঙালো আমাদের? ভয়ে বুকের রক্ত হিম হয়ে এলো। একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠের শির দ্বারা বেয়ে। আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম, কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার। এরই মধ্যে আমাদের তক্তাপোষটি ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা। দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন দুজনে শুয়ে আছে। লেপটা এমনভাবে ঢাকা যে মুখটা দেখতে পাচ্ছি না ওদের, শুধু মাথা দুটো দেখা যাচ্ছে। আমরা যত জোরে লেপটা তাদের গা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, তারা তত বেশি আঁকড়ে ধরতে লাগলো লেপটাকে। অবশেষে অনেকক্ষণ টানা হেঁচড়ার পর লেপ আবার আলগা হয়ে গেল। বিছানা থেকে লেপটা উঠিয়ে নিয়ে দেখলাম কেউই নেই ভেতরে। আমরা তিনজনে আবার তক্তাপোষটাকে যথাস্থানে ফিরিয়ে এনে ফের লেপের তলায় ঢুকলাম। তারক বলল, না ভাই, কাজটা ভালো করিনি। এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে ওই অন্যায় কাজ করেছি। এখন ভালোই ভালোই বাড়ি যেতে পারলে বাঁচি। উফ, কি সাংঘাতিক! আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না। মোহন বলল, সকালটা একবার হলে হয়। এর আগে সত্যি কথা বলতে কি, ভূত প্রেত আমি বিশ্বাস করতাম না, অথচ আজ যা দেখলাম, একে মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়াটার মতো মানসিকতা আমার নেই। এ বাড়িতে আর এক মুহূর্তও থাকা উচিত নয়। আমরা ভয়ে জড়সড় হয়ে আরও কিছু ঘটনা ঘটে কি না দেখবার আশায় জেগে রইলাম। ঘুম তো এলোই না, ঘুমোতে সাহসও হলো না। ঘুমিয়ে পড়লে আবার যদি শিকল ঝনঝন করে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন চটি পরে পায়চারি করছে। দালানের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে, একবার আসছে। তারপর আবার সেই ঝনঝন করে শিকল নাড়ার শব্দ। সভয়ে আমরা তিনজনে তিনজনকে জড়িয়ে ধরলাম। কেউ আর উঠলাম না দরজা খুলতে। শিকল ঝনঝন করে বেজেই চলেছে, বেজেই চলেছে। তারপরই শোনা গেল আবার আগের মতো ক্রুদ্ধ কণ্ঠস্বর, কারা আছে ঘরের ভেতরে? দরজাটা এত করে খুলতে বলছি যে, দরজা খোলো। কে খুলবে দরজা? আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠছি ক্রমশ। কেই বা যাবে দরজার কাছে? উঠে দাঁড়াবারও যে শক্তি নেই কারো। ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল, দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে। খোলো বলছি, না হলে ভেঙে ঢুকবো। বলার সঙ্গে সঙ্গেই দরজায় দমাদ্দম লাথি পড়তে লাগলো। অগত্যা উঠতেই হলো। তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতেই দরজাটা সশব্দে দু হাট হয়ে খুলে গেল। মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে খুলে দিল দরজাটা। সে কি দারুণ শব্দ! গোটা বাড়িটা কেঁপে উঠল বুঝি। কিন্তু তা না হয় হলো। আবার তো সেই আগের মতোই ভোভা, কেউ কোথাও নেই। এই শীতেও গায়ে ঘাম দিল তখন। এরপরে আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস নেই। সেখানেও তো ওই আগের মতোই খারাপ ব্যাপার নিশ্চয়ই ঘটবে, অর্থাৎ কিনা লেপ নিয়ে টানাটানি। কি যে করি! পরস্পর মুখ চাওয়াচাই করছি। এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটা কে যেন আছাড় মেরে ভেঙে ফেলল ঘরের ভেতরে। অন্ধকার, অন্ধকার, ঘন অন্ধকারে
ঢেকে গেল চারদিক। আমরা সঙ্গে সঙ্গে মনস্থির করে ঘরে ঢুকে অন্ধকারে হাতড়ে হাতড়ে যে যার জামা প্যান্ট পরে নিলাম। মোহনের টর্চ ছিল, টর্চ জেলে হাত ঘড়িতে দেখে নিলাম রাত তখন 2:30। এখনই পালাতে হবে এখান থেকে, না হলে যে কোনো মুহূর্তে ভয়ানক একটা কিছু ঘটে যেতে পারে। ওদিকে বারান্দার দরজাতেও তখন দমাদ্দম লাথি পড়তে শুরু করেছে। লাথির পর লাথি, আর তার সঙ্গে সেই প্রচণ্ড ধমকানি। খোলো বলছি, খোলো, না হলে ভালো হবে না, শিগগির খুলে দাও। আমরা কোনো রকমে দরজা খুলেই এক লাফে বাইরের বাগানে এসে পড়লাম। তারপর পেছন ফিরে দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারার এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না, মানুষ কখনো অত কুৎসিত হয় না, মানুষ কখনো অত দীর্ঘও হয় না, মানুষের চোখ দিয়ে কখনো অত আগুন বেরোয় না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে। বাগানের দরজার খিল খুলে বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। অদূরে একটা আদিবাসী বস্তি ছিল, বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরের ট্রেনেই একেবারে সোজা হাওড়ায়। আমাদের আজকের পরিবেশনা এখানেই সমাপ্ত হলো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রতি বৃহস্পতিবার দি গল্পের জগৎ নিয়ে আসে হরেক রকমের গল্পের সমাহার। আবার দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।